স্বামীকে কবর দেওয়ার 5 বছর পর এক সহকর্মীর বাসায় গিয়ে দেখলাম সে দিব্যি বেঁচে আছে। 5 বছর আগে আমি নিজের হাতে স্বামীকে কবর দিয়েছিলাম। আজ এক সহকর্মীর বাসায় গিয়ে একটি শিশুর ঘরে ঢুকতেই দেখলাম রায়হান চৌধুরী সেখানে দাঁড়িয়ে আছে। আমার সেই মৃত স্বামী, তার হাতে ছিল একটি ফিডিং বোতল, আর আমার শাশুড়ি শাহানা চৌধুরী আরেক নারীর নবজাতকে নিজের নাতির মতো করে আদর করছেন, যেন এটাই তাদের স্বাভাবিক সংসার। রায়হান আমার দিকে তাকাতেই তার মুখের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেল। হাত থেকে ফিডিং বোতলটা মেঝেতে পড়ে ভেঙে গেল। ঠিক তখনই আমি বুঝে গেলাম 5 বছর আগে যে কফিনে আমি ফুল দিয়েছিলাম সেটি কখনোই তার মরদেহ বহন করেনি। সেদিন রাত শেষ হওয়ার আগেই তাদের 5 বছরের সাজানো মিথ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। ফিডিং বোতলটা মেঝেতে পড়ে গড়িয়ে গেল। রায়হান অনেকক্ষণ পর কাপা গলায় বলল, এলা এলা 5 বছর আগে যাকে নিজের হাতে দাফন করেছিলাম, সেই মানুষটা আজ আমার সামনে দাঁড়িয়ে খালি পায়ে অন্য এক নারীর সন্তানের পাশে। 5 বছর ধরে প্রতিদিন সকালে ঘুম ভেঙে অজান্তে বিছানার অন্য পাশে হাত বাড়াতাম, আর সেই হাতই অন্য এক শিশুর খাট ধরে দাঁড়িয়ে আছে। আমি এসেছিলাম অফিসের নতুন সহকর্মী সাবরিনা রহমানের বাসায় কিছু জরুরি অডিট ফাইল দিতে। সে মাতৃত্বকালীন ছুটি ছিল। বাড়ির দরজা খোলা ছিল। উপরে শিশুর কান্না আর ররির শব্দ শুনে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। সাদা হলুদ রঙের সাজানো ছোট্ট সংসার। সাবরিনা একটি রকিং চেয়ারে বসে নবজাতকে বুকে জড়িয়ে দোলাচ্ছে। আমার শাশুড়ি শাহানা চৌধুরী তার কাঁধে কম্বল গুছিয়ে দিচ্ছে, আর শিশুর খাটের পাশে দাঁড়িয়ে রায়হান, চুল ছোট, মুখে হালকা দাড়ি, চোয়ালের পাশে পুরনো একটা দাগ, কিন্তু আমি তাকে চিনতে 1 সেকেন্ডও লাগেনি। তার কাঁধের ভঙ্গি, বাম হাতের বুড়ো আঙ্গুলের পুরনো বাঁক, এসব ভুলে যাওয়া অসম্ভব। সে ফিস করে বলল, এলা। শাশুড়ি ঘুরে দাঁড়ালেন। মুখের বিস্ময় মুহূর্তে বদলে গেল হিসাবে কঠোরতায়। তিনি ঠান্ডা গলায় বললেন, তুমি এখানে কেন এসেছো? আমি সাবরিনার দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলাম, উনি ওনাকে কী নামে চেনেন? সাবরিনা শিশুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, রাশেদ রহমান, আমার স্বামী। রায়হান 1 পা এগিয়ে এলে, আমি সব ব্যাখ্যা করতে পারি। আমি মাথা নাড়ালাম, না, ব্যাখ্যা নয়, আজ তুমি শুধু সত্য স্বীকার করবে। 5 বছর আগে পুলিশ আমাকে জানিয়েছিলেন রায়হানের গাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা নদীতে পড়ে যায়। তারা বলেছিলেন মরদেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে শনাক্ত করা সম্ভব নয়। শাশুড়ি জোর করে বন্ধ কফিনে দাফনের ব্যবস্থা করেছিলেন। আমি সেই কাঠের কফিনে শেষবারের মতো হাত থেকে বিদায় জানিয়েছিলাম। কিন্তু আজ বুঝলাম, সেদিন আমি একজন মানুষকে নয়, একটা মিথ্যাকে কবর দিয়েছিলাম। স্বামীর মৃত্যুর পর তার ব্যবসার বিশাল ঋণ আমার ঘাড়ে চাপানো হয়। বাড়ি বিক্রি হয়ে যায়। শাশুড়ি উল্টে আমাকে সব কিছুর জন্য দায়ী করেন। আদালতে গিয়ে স্বামীর সম্পত্তির দাবিও করেন। 2 বছর ঋণের সঙ্গে যুদ্ধ করেছি, আর 3 বছর লেগেছে আবার নিজের জীবনে গুছিয়ে তুলতে। তারা ভেবেছিল আমি চুপ থাকবো, কিন্তু তারা জানতো না বর্তমান চাকরির আগে আমি দুদক ও আর্থিক অপরাধ তদন্ত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। প্রমাণ কিভাবে সংগ্রহ করতে হয়, ভুয়া পরিচয় কিভাবে বের করতে হয়, মিথ্যাবাদীদের মুখ থেকে সত্য কিভাবে বের করে আনতে হয়, সবই আমার জানা। আমি ধীরে ধীরে ব্যাগ থেকে মোবাইল বের করে ড্রেসারের ওপর রাখলাম। রাহানের চোখ সোজা ফোনের দিকে চলে গেল। শাহানা চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। ফোনটা আমাকে দাও। আমি শান্ত গলায় বললাম, একবার শুয়ে দেখুন, রেকর্ডিং তার সঙ্গে সঙ্গে অনলাইনে আপলোড হয়ে যাবে। এটা ছিল নিছক ব্লাফ, কিন্তু তাদের চোখে আতঙ্ক দেখে বুঝলাম সত্যের সামনে ব্লাফও যথেষ্ট। সাবরিনা কাপা গলায় রায়হানকে জিজ্ঞেস করলো, রাশেদ, উনি কি বলছেন? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আজ একজন মৃত মানুষকে বলতে হবে 5 বছর আগে তার কফিনটা কেন খালি ছিল। আর সেই মুহূর্তে রায়হানের চোখে আমি প্রথমবার দেখলাম সে আমাকে হারানোর চেয়ে আমার মুখ খুলে যাওয়াকেই বেশি ভয় পাচ্ছে। রায়হান ধীরে গিয়ে শিশুর ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর নিচু গলায় বলল, সাবরিনা, তুমি বাচ্চাকে নিয়ে নিচে যাও। সাবরিনা মাথা নাড়ালো, না, আগে বলো উনি কে? আমি শান্ত গলায় উত্তর দিলাম, আমি ওর স্ত্রী, আইন অনুযায়ী এখনও বিধবা। আর মনে হচ্ছে তুমি ওর নতুন পরিচয়ের নতুন স্ত্রী। শাশুড়ি শাহানা চৌধুরী ঠোঁট বেঁকিয়ে হেসে উঠলেন। এলা সবসময় নাটক করতে ভালোবাসত। রায়হান ওকে ছেড়ে চলে গিয়েছিল কারণ ও মানসিকভাবে অসুস্থ ছিল। আমি একটু অবাক হলাম না। এটাই ছিল তাদের পুরনো অস্ত্র। বিয়ের সময় আমি কোনো প্রশ্ন করলে আমাকে বলা হতো আমি নাকি অযথা সন্দেহ করি, প্রতিবাদ করলে আমি নাকি হিস্টেরিয়ার ভুগি। এমনকি রায়হানের তথা
কথিত মৃত্যুর পর আত্মীয় স্বজনের কাছে শাশুড়ি বলেছিল এলার হাতে টাকা পয়সা দেওয়া ঠিক হবে না, ও মানসিকভাবে দুর্বল। সাবরিনা অবাক হয়ে আমার গলায় ঝোলানো আংটির দিকে তাকালো, তারপর রায়হানের দিকে। তুমি তো বলেছিলে তোমার প্রথম স্ত্রী মারা গেছে। রায়হান মুখ খুলল, কিন্তু একটা শব্দ বের হলো না। আমি মেঝেতে পড়ে থাকা ফিডিং বোতলটা টিস্যু দিয়ে তুলে ডিশারের উপর রাখলাম, তারপর একের পর এক ছবি তুলতে শুরু করলাম। শিশুর ঘর, দেয়ালে ঝোলানো পারিবারিক ছবি, আর একটি খাম যেখানে লেখা রাশিদ রহমান। হঠাৎ রায়হান আমার ফোন কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। আমি সরে যেতেই সে ডিশারের গিয়ে ধাক্কা খেলো। আমি ঠান্ডা গলায় বললাম, আমার গায়ে হাত তুললে তোমার শাস্তিটা আরও দ্রুত হবে। রায়হান এবার আগের মতো দম্ভ দেখানোর চেষ্টা করলো। তোমার কাছে কোনো প্রমাণ নেই। আইন অনুযায়ী রায়হান চৌধুরী 5 বছর আগেই মৃত। আমি এখন রাশিদ রহমান। জাতীয় পরিচয়পত্র আছে, পাসপোর্ট আছে, ট্যাক্স রেকর্ড আছে। চুপচাপ চলে যাও, সবাই ভাববে তুমি আবার মানসিক ভারসাম্য হারিয়েছ। আমি চোখ শুরু করলাম আবার। শাহানা চৌধুরী ঠান্ডা হাসলেন। তোমার মনোরোগ বিশেষজ্ঞ রিপোর্টের কপি এখনও আমার কাছে আছে। আদালত কাগজ দেখে বিচার করে। তিনি একটা বড় ভুল করেছিলেন। তারা জানতেন না কষ্ট আমাকে ভেঙে দেয়নি, বরং প্রতিটি ঘটনা নথিভুক্ত করতে শিখিয়েছে। হঠাৎ আমার মাথার সব পরিষ্কার হয়ে গেল। আমার ব্যক্তিগত চিকিৎসা নথি শুধু রায়হানের কাছেই ছিল, তবু সম্পত্তির মামলায় শাশুড়ি সেই নথির অংশ ব্যবহার করেছিলেন। অর্থাৎ আমার স্বামী নিখোঁজ হওয়ার আগে পুরো পরিকল্পনা তৈরি ছিল। সে শুধু পালায়নি, আমাকে পাগল প্রমাণ করার ব্যবস্থাও করে রেখেছিল। আমি সঙ্গে সঙ্গে আমার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বার্তা পাঠালাম, রায়হান জীবিত, ভুয়া পরিচয় ব্যবহার করেছে, বিমা জালিয়াতি ও আদালতে প্রতারণার প্রমাণ আছে। লোকেশন পাঠালাম। এরপর স্পিকার অন করে আমার আইনজীবী সাবিহা রহমানকে ফোন দিলাম। সাবিহা আপা, রায়হানের ফাইলগুলো কি এখনও সুরক্ষিত আছে? ওপাশ থেকে উত্তর এলো, সব আছে। ব্যাংকের নথি, বিমানের কাগজ, সম্পত্তির ফাইল, একটাও নষ্ট করা হয়নি। রায়হানের মুখের রং মুহূর্তেই বদলে গেল। 5 বছর আগে বন্ধ কফিন আর তাড়াহুড়ো করে দেওয়া মৃত্যু স্বজন দেখে আমার সন্দেহ হয়েছিল। তাই সবাই চাপ দিলেও আমি জীবন বিমার টাকা খরচ করিনি। সাবিহা আপা সেই টাকা আদালতের নির্দেশে আলাদা হিসাবে রেখে সব নথি সংরক্ষণ করেছিলেন। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল আমি নাকি অতীত ভুলতে পারছি না। আর সেই সিদ্ধান্ত তাদের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ালো। সাবরিনা কাঁদতে কাঁদতে বলল, রাশেদ না, রায়হান, তুমি কি করেছো? রায়হান মরিয়া হয়ে বলল, আমি আমাদের ভবিষ্যতের জন্য করেছি। শাহানা চিৎকার করে উঠলেন, চুপ কর, কিন্তু ভয় মানুষকে ভুল করায়। রায়হান কাপা গলায় বলে ফেলল, সব পরিকল্পনা মায়ের ছিল। একজন পরিচিত ডাক্তার মৃত্যু সনদের ব্যবস্থা করেছিলেন, চাচা কবরের সব ব্যবস্থা করেছিলেন। দুর্ঘটনায় গাড়ি নদীতে পড়েছিল ঠিকই, কিন্তু সেখানে কোনো মরদেহ ছিল না। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমার মোবাইলের রেকর্ডে প্রতিটি শব্দ বন্ধ হয়ে গেল। প্রথমে বিষয়টা বুঝলেন না শাহানা। তিনি আগে রায়হানকে এমন চড়ে চড় মারলেন যে সে টলমল করে পাশে গিয়ে সরে গেল। আমি মৃদু হেসে বললাম, ধন্যবাদ, আপনার এই চড়টা তদন্ত কর্মকর্তাদের অনেক মাসের পরিশ্রম বাঁচিয়ে দিল। ঠিক তখনই বাহিরে দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। রায়হান আতঙ্কিত চোখে জানালার দিকে তাকালো। তুমি পুলিশ দেখেছো? আমি তার চোখে চোখ রেখে বললাম, আমি শুধু এমন মানুষদের খবর দিয়েছি যারা চোখ আর প্রমাণের পার্থক্য বোঝে। হঠাৎ সে আমার হাত শক্ত করে চেপে ধরল। সব ঠিক করে দাও, বলো তুমি ভুল করেছো, বলো তুমি বিভ্রান্ত হয়ে পড়েছিলে। আমি ধীরে তার হাতের দিকে তাকালাম, তারপর শান্ত গলায় বললাম, 5 বছর আগে তুমি আমাকে সেই খালি কফিনের সঙ্গে কবর দিতে চেয়েছিলে, কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিলে, আমি কবর থেকে উঠে দাঁড়াতে শিখে গিয়েছি। চলবে পরবর্তী পর্ব সবার আগে পেতে এখনই পেজটি ফলো করে দিন। গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে টাইমলাইন রেখে দিন। প্লিজ শেয়ার সেভ। মৃত স্বামীর পরিবর্তন পর্ব 3। যে কবরটা খালি ছিল সেখানে শেষ হলো তাদের মিথ্যা। পুলিশের গাড়ির পাশে আরও 2টি সাদা মাইক্রোবাস এসে থামলো। সেখান থেকে নেমে এলেন আমার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আর্থিক অপরাধ তদন্ত দলের সদস্যরা। ঘরে ঢুকেই তিনি রায়হানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, মৃত মানুষকে গ্রেফতার করতে হয়, এটা জীবনে প্রথম দেখছি। হাত দুটো সামনে রাখুন মিস্টার রায়হান চৌধুরী। শাহানা চৌধুরী তাড়াতাড়ি ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, এটা আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝি।
আমি দৃঢ় গলায় বললাম, না, এটা পরিকল্পিত প্রতারণা, ভুয়া পরিচয়, বিমা জালিয়াতি, আদালতে মিথ্যা তথ্য প্রমাণ লুকানো এবং কোটি কোটি টাকা আত্মসাতের মামলা। রায়হান হঠাৎ জোরে হেসে উঠল। ও আত্মসাতের প্রমাণ করতে পারবে না। তদন্ত কর্মকর্তা ভ্রু কুঁচকে বললেন, মজার কথা, আত্মসাতের কথা তো এখনও কেউ বলেইনি। রায়হানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ভয় তাকে আবারও নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে দিল। সবাইকে আলাদা করে হলো। সাবরিনা কাঁদতে কাঁদতে শোবার ঘরে আলমারি থেকে একটা ল্যাপটপ, কয়েকটা পাসপোর্ট এবং একটি লোহার বক্স বের করে দিল। সে সত্যি বিশ্বাস করেছিল সে একজন বিধবা পুরুষকে বিয়ে করেছে, যার নাম রাশেদ রহমান। তদন্ত কর্মকর্তা যখন রায়হানের আসল পরিচয়ের ছবি দেখালেন, সাবরিনা আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ে তদন্তের সহযোগিতা করতে রাজি হয়ে গেল। এদিকে শাহানা চৌধুরী শেষ পর্যন্ত সব অস্বীকার করেছিলেন, কিন্তু লোহার বক্সটি খোলার পর পুরো চিত্র পাল্টে গেল। ভেতরে পাওয়া গেল 4টি ভুয়া পাসপোর্ট, নগদ টাকা বান্ডিল, একটি কবরস্থান ও দাফনের জাল সিল, আর রায়হানের পুরনো ব্যবসার হিসাবের খাতা। সেই নথিতে স্পষ্ট লেখা ছিল রায়হান তার প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল। অডিট শুরু হওয়ার আগেই নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিল, আর সেই টাকা বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের মা শাহানা চৌধুরী এবং মামা পিটারের নামে সরিয়ে ফেলেছিল। সবচেয়ে বড় ধাক্কা ছিল 3টি ব্যাংক হিসাবে আমার নামও খোলা হয়েছিল। আমি শাহানার দিকে তাকিয়ে বললাম, সব দোষ আমার ঘাড়ে চাপানোর পরিকল্পনাই ছিল, তাই না? তিনি চুপ করে রইলেন। তারপর ভাঙা গলায় বললেন, তুমি সারা জীবন ভেঙে পড়ে থাকবে, আমরা সেটাই ভেবেছিলাম। আমি ধীরে উত্তর দিলাম, সেটাই ছিল আপনাদের সবচেয়ে বড় ভুল। সন্ধ্যা নামার আগে রায়হান ও শাহানা চৌধুরীকে পুলিশে গাড়িতে তোলা হয়ে মামা পিটারকে তার দাফন ব্যবসার অফিস থেকে গ্রেফতার করা হয়। সে তখনও গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলতে ব্যস্ত ছিল। যে চিকিৎসক ভুয়া মৃত্যু সাধন দিয়েছিল তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। আদালতের জরুরি নির্দেশ সব ব্যাংক হিসাবে জব্দ করা হলো। দুটি বাড়ি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হলো। রাশেদ রহমান নামে থাকা সব নথি ও লেনদেন বন্ধ করে দেওয়া হলো। পুলিশের গাড়ির ভেতরে থাকা রায়হান আমার দিকে তাকে চিৎকার করলো, এলা, ওদের বলো আমি নিজের ইচ্ছায় ফিরে এসেছি। আমি শান্তভাবে বললাম, তুমি নিজের ইচ্ছায় ফেরোনি, শুধু একটা ফিডিং বোতল হাত থেকে পড়ে গিয়েছিল। সে কাচের ওপাশ থেকে কাপা গলায় বলল, আমি একসময় তোমাকে ভালোবাসতাম। আমি গলায় ঝোলানো বিয়ের আংটিটা খুলে হাতে দিলাম। তারপর বললাম, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে শুধু চেয়েছিলে আমি চুপচাপ তোমার জন্য কবর হয়ে থাকি। আমি আংটিটা প্রমাণ হিসাবে তদন্ত কর্মকর্তার হাতে তুলে দিলাম। 11 মাস পর আদালতে সাবরিনার সাক্ষ্য, আর্থিক নথি এবং অডিট রিপোর্টের সামনে রায়হান সব অপরাধ স্বীকার করতে বাধ্য হলো, আর 18 বছর কারাদণ্ড হলো। শাহানা চৌধুরী 12 বছরের সাজা হলো। পিটার আর ব্যবসার লাইসেন্স হারিয়ে 9 বছর কারাদণ্ড পেল। ভুয়া মৃত্যু সাধন দেওয়া চিকিৎসকও দোষী সাব্যস্ত হলো। আত্মসাৎ করা সব টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে শাহানা যেসব মিথ্যা মামলা করেছিল, আদালত একে একে সব বাতিল করে দিল। 5 বছর ধরে আটকে থাকা আমার আইনগত পাওনা আমি ফিরে পেলাম। সেই টাকা একটা বড় অংশ দিয়ে আমি একটি আইনি সহায়তা তহবিল গড়ে তুললাম, যাতে আর কোনো নারী আর্থিক নির্যাতন, মিথ্যা ঋণ বা প্রতারণার শিকার হয়ে একা না পড়ে। কয়েক মাস পরে এক সকালে আমি আবার সেই কবরস্থানে গেলাম, যেখানে 5 বছর আগে কাটতে কাটতে দাঁড়িয়েছিলাম। রায়হানের নামে বসানো ফলকটি আর সেখানে নেই, শুধু একটা টুকরো সবুজ ঘাস। আমি কোনো ফুল দিয়ে যাইনি, কোনো কান্নাও করিনি। আমি শুধু কিছুক্ষণ রোদের আলো পড়তে দেখলাম, তারপর শান্ত মনে ফিরে এলাম। কারণ 5 বছর আগে তারা যে নারীকে কবর দিতে চেয়েছিল সে আর বেঁচে নেই। আর সেই নারী হাঁটতে চলে গেছে। আর কোনো শিকল নেই, কোনো ভয় নেই, কোনো অতীতের দিকে ফিরে তাকানো নেই, আর প্রয়োজনও নেই। গল্পের নাম মৃত স্বামীর পরিবর্তন। সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।